সোমবার সাজা ঘোষণা হলো আরজিকর মামলায় একমাত্র দোষী সাব্যস্ত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের। কিন্তু মৃত্যুদণ্ড না হওয়ায় খুশি নয় সমাজের বেশিরভাগ অংশের মানুষ। 11 নভেম্বর 2024 শিয়ালদা আদালতে শুরু হয়েছিল আরজিকর মামলার শুনানি। গত বছর 9 আগস্ট ঘটনার পর থেকে যে দিনটির জন্য অপেক্ষায় ছিল দেশবাসী, চলতি বছর 18 জানুয়ারি সেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। এই ঘটনায় একমাত্র ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। সোমবার সঞ্জয়কে আমৃত্যু যাবজ্জীবনের সাজা শোনানো হয়। এক নজরে দেখে নেওয়া যাক 9 আগস্ট 2024 থেকে 20 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত 164 দিনের ঘটনা প্রবাহ। 9 আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। 10 আগস্ট ধর্ষণ এবং খুনের অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। 13 আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 14 আগস্ট দেশ জুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি। 18 আগস্ট সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা। 2রা সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের মিছিল। 10ই সেপ্টেম্বর কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। 11 এবং 12ই সেপ্টেম্বর ভেস্তে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। 14ই সেপ্টেম্বর ডাক্তারদের অবস্থান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় তাঁর বাড়িতে ভেস্তে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক। ওই দিনই গ্রেফতার হন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। 16ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যেই সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার। 27 সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহ, ফের কর্মবিরতি শুরু ডাক্তারদের। 5ই অক্টোবর ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। 7ই অক্টোবর আদালতে চার্জশিট পেশ সিবিআই এর, অভিযুক্ত একজনই। 19 অক্টোবর অনশন মঞ্চে বাংলার মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অনশনকারীদের। 21 অক্টোবর মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক, অনশন প্রত্যাহার চিকিৎসকদের। 4 নভেম্বর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। 11 নভেম্বর শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। 18 জানুয়ারি আদালতের রায়দান, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। 20 জানুয়ারি সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। সোমবার এই মামলার রায় ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল সমাজের বিভিন্ন স্তরের মানুষের থেকে। বেশিরভাগই বলছেন মৃত্যুদণ্ডই দরকার ছিল। আপনি যেটা বলছিলেন যে রিঅ্যাকশনটা কি, সেটা হচ্ছে গিয়ে বহুদিনের একটা প্রতীক্ষিত একটা রায় আজকে ঘোষণা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে যাবজ্জীবন না হয়ে যদি এটা মৃত্যুদণ্ড হতো তাহলে একটা এক্সাম্পলারি একটা শাস্তি হতো আর কি। তাহলে এটা নেক্সট টাইম এরকম ধরনের আর হসপিটালের ভিতরে এই ধরনের কাজ করার থেকে অন্যরা একটু বহুদিন মানে অনেকক্ষণ চিন্তাধারা করতো যে এগুলি যাতে আর না হয় আর কি আগামী দিনগুলোতে। আমার মনে হয় যে এই ধরনের মানসিকতা সমাজে আরও বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাই। যদি একটা কাউন্সিলিংয়ের যদি কিছু ব্যবস্থা থাকতো প্রত্যেকটা হসপিটালে, আমি বলবো প্রতিটা হসপিটাল হোক বা কোনো কি বলবো আমরা বলতে পারি যে একটু ক্লাব যেমন আমাদের জায়গায় জায়গায় ক্লাব আছে, ওগুলিতে যদি একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যেত, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, তাহলে মনে হয় কিছুটা সমাজে এই ধরনের যে জঘন্য অপরাধগুলি কিছুটা হলেও কমতে পারত। ফাঁসি হওয়া উচিত, কারণ যাবজ্জীবন কারাদণ্ড হলে উনি সেফ আছেন, কিন্তু যা ওটা তো ঠিক করেননি, তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত। কারাদণ্ডটা তো তাহলে উনি ভিতরে আছেন মানে সেফভাবেই আছেন ভিতরে, মানে উনি তো শাস্তি পাওয়ার যোগ্য, ওটা ঠিকঠাক শাস্তি হয়। চিকিৎসকের উপর আমরা ভরসা রাখি। চিকিৎসা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে আমরা কেউই বাঁচতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা চিকিৎসক খুন হয়েছে, ধর্ষণ এবং খুন, সেটাতে আমার ব্যক্তিগত মতামত ফাঁসি মুসল ফাঁসি হওয়ারই দরকার। সাজা শুনে কেউ খুশি নয়, কিন্তু সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। সঞ্জয়ের আইনজীবী জানিয়েছেন আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। ক্যামেরায় সম্রাটের সঙ্গে সুমন্তর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।